গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আয়ুষ্মান এখন ম্যামের পড়া করছে, পড়া করে তারপর যাবে ও পড়তে। তাই যে পড়াগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করছে। বিকেলবেলা বাবার সাথে গিয়ে সাইকেল চালিয়ে এসেছে, খেলাধুলা করে এসেছে, তারপরে এসে ফ্রেশভাবে পড়তে বসেছে। আজকে স্কুল থেকে এসে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে 3:30-র সময় উঠে তারপর বাবার সঙ্গে ওইসব করে এসছে। তার কারণ হচ্ছে এখন সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি মানে এসছে স্কুল থেকে, ঘুমিয়েই ভালো লাগছে। তো ও দুপুরে মোটে শুতে চায় না, মোটে না, শুলেই কতটা ফ্রেশ হয়ে যায়। যদিও এখন শীতকাল, তো শীতকালটা দেখবে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, খেলাধুলার সময় পায় না, ঘুমোবে কখন আর খেলতে যাবে কখন। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে করিয়ে দিয়েছি। তো এখন আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা দুজনে লিকার চা খাবে। তার কারণ হচ্ছে আয়ুষ্মানের মাথা ব্যথা করছে। হ্যাঁ, এখন পাকা পাকা জিনিসপত্র শিখেছে, এটা আমাকে দেখেই শিখেছে। ওর মাথা ব্যথা করলেই বলবে একটু চা করো তো মা। এত লাইফে স্ট্রেস এই বয়সে, বুঝছে না যে পড়াশোনার স্ট্রেসটাই শুধুমাত্র ওদের জীবনে আছে। এখন যখন বড় হবে তখন যে, ছোটবেলা আমিও ভাবতাম ও পড়াশোনাটা যে কবে শেষ হবে, ঝামেলা মেটে। তারপর এখন মনে হয় এই 1000 ঝামেলাতে ওই একটা ঝামেলাই ভালো ছিল, সেটা এখন বুঝছে না। কি করছিস? এত করে কি সময়টা নষ্ট করছিস কেন? অঙ্কটা কর। রুটিন আমি আমাকে সেন্ড করে রেখেছি, দেখ রুটিনটা সেন্ড করে রাখা আছে। তো চলো ওদেরকে আগে চা করে দিই। আমি এখন চা খাবো না, আমি একটু পরে খাবো। আমি পুজো মানে সন্ধে টন্ধে দিয়ে তারপরে চা খাবো। ওদেরকে একটু লিকার চাটা করে দিই। এখন ওদেরকে চা করে দিলে কি বলতো, আমি পরে নিশ্চিন্তে একা একা বসে আরামসে চাটা খেতে পারবো। সকাল থেকে ভিডিও শুরুই করতে পারি না এখন, এমন হয়েছে যে কিছুটা কাজ এগিয়ে যায়, ভিডিওটা স্টার্ট করব, হয়ে উঠছে না। মনে হচ্ছে থাক পরে করব, থাক বিকেলে করব, এই করতে করতে বিকেল হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে বাড়ন্ত বাচ্চা যাদের না, তাদের মনে হয় মাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি এই সময়, নিজের থেকেও বেশি। তখন বাচ্চার দিকে মনে হয় কতটা মনোযোগ দেব, তখন মনে হয় কাজটা সেরে রাখবো ওর জন্য, যাতে ওকে সময়টা দিতে পারি, আমার এটা মনে হয়। আর যাদের বাচ্চারা মোটামুটি 9, 10, 11, 12, 11 এরকম পজিশনে চলে গেছে, তারা খুব ভালো করে সত্যি বলতে তারা ব্লগটা করতে পারবে। যাদের খুব ছোট বাচ্চা তারা, আর একটা হচ্ছে যাদের একদম বড় বাচ্চা হয়ে গেছে, বড় বাচ্চা মানে ওই 9, 10, 11, 12 এর বাচ্চা। বাকি আমাদের মতন যাদের বাড়ন্ত বাচ্চা, এই যে মনটা আমরা ক্যামেরার দিকে দেবো তো ওদের মনটাও চলে যাবে, ওদের মনটাও ডাইভার্ট হয়ে যাবে, এটাই হয়ে যায় ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, নিজের কাজটাকে আমাকে চালিয়ে যেতে হবে, যতদিন পারবো চালিয়ে যাব, তারপর কপালে যা থাকবে তাই হবে, বুঝলে? না, জলটাকে ফুটুক, জলটা ফুটলে তারপরেই চা পাতাটা দেবো, না হলে না লিকার চাটা ভালো হয় না। জল ফুটে গেল, অল্প একটু চা পাতা দিয়ে, এই চা পাতাটার থেকে যদি পাতা চাটা দিতাম ভালো হতো। চাটা বন্ধ করার পর আবার এখন একটু ফুটিয়ে নিলাম। আয়ুষ্মান যতক্ষণ ম্যাথস কমপ্লিট করলো ততক্ষণ চা খায়নি, এখন হয়ে গেছে ওর হোমওয়ার্ক কমপ্লিট। ডাইজেস্টিভ খাবি না মেরি, এই ক্রিম ক্র্যাকার? দুজনে খাবে, এক প্যাকেট খাবে না। এটা কি ওটা বাবা? তো ওদেরকে চা দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে গেছি। আর সন্ধ্যাবেলা যা হয়, জামা কাপড়টা চেঞ্জ করে একটা কুর্তি পরি। তো এটা হচ্ছে আমার ওই শীতকালের যে উলেন কুর্তিগুলো, তার মধ্যেই একটা। এটা কিন্তু অনেক দিন আগে কেনা, আর কিন্তু ভীষণ আরামদায়ক। আলাদা করে আর সোয়েটার না পরলেও চলে। এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, ঠান্ডা এখন যথেষ্টই পড়ে গেছে। আর ভাবলাম আজকে একটু ধুনো দিই, অনেক দিন দিই না, কারণ আমি দেখেছি ধুনো দিলে না ঘরে প্রচণ্ড, মানে ছোবড়া দিয়ে যে ধুনো দিই সেটা দিলে না ঘরে প্রচণ্ড ঝুল হয়। তারপরে একটা এই শীতকালে যেহেতু জানলা দরজা বন্ধ থাকে না, একটা কেমন যেন
শ্বাসকষ্ট মতন হয়, সেই জন্য কিছুদিন ধরে আমি ছোবড়াটা জ্বালাচ্ছিলাম না। আর তার উপরে ধুনো পাউডারটাও গেছে শেষ হয়ে, তাই আমি ভাবলাম অল্প করে ছোবড়া দিয়ে তার মধ্যে একটু কর্পূর দিলাম আর গুগগুল যেটা কিনি সেটা দিলাম, দিয়ে এখন সারা ঘরে এই ধোঁয়াটা দেখিয়ে দেবো। আজকে আবার ছোট আলু নিয়ে এসেছে, আলুর দম খাবে বলে। স্যার আলুর দম খাবেন কড়াইশুঁটি দিয়ে, গতদিনের মতন করে আমাকে বলেছে, গতদিনের মতন করে আমার জন্য বানিয়ে। স্যার বলেছেন বানাতে তো হবেই, ধুয়ে নি। যদিও নতুন আলুর খোসা ছাড়াবার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি একটু ছাড়াবো, এটাকে কাঁচা কাঁচা গন্ধ লাগে আমার। এই ঘষে ঘষে কতটা ওঠে। নতুন আলু তো সবে সবে উঠতে শুরু করেছে, এখনও অনেক দিন আছে। নতুন আলুর দম, তারপরে কড়াইশুঁটির কচুরি, এইসবের সিজন এখন, তাই না? তো নতুন নতুন এই যে শীতটা পড়ছে, এই সময় যত আনন্দ হয় যে এখনও বেশ কিছু দিন আমরা এই ঠান্ডা ওয়েদারে কাটাতে পারবো। তারপরে তো আবার সেই চূড়ান্ত গরম, রান্নাঘরে কষ্ট। তাই এই সময় যতটুকু পারো ভালো ভালো রান্না করো আর এনজয় করো। তো দেখো, আমি এই নতুন আলুগুলো না আমার মাকে দেখতাম যে কোনো একটা খড়খড়ে জায়গায় ঘষে নিত, কিন্তু আমাদের এখন আর এখন খড়খড়ে জায়গা পেতে গেলে সেই ছাদে যেতে হবে। তো তার থেকে এই ছুরিটা দিয়েই আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বাহ, ঠোঙার বইটা এইটা দেখো, ঠোঙার লেখাটা কি সুন্দর। অনুপাত, আবার বাংলায় লেখা আছে অনুপাত, সম্বন্ধে সাম্য, রেশিও, অনুপান, ঔষধের সঙ্গে সেবনীয় দ্রব্য, অনুপ্রাণিত, উৎসাহিত, প্রেরিত, মানে বাংলা ইংলিশ সব একসাথে লেখা আছে। এটাকে বিক্রি করে ঠোঙা বানিয়ে নিয়েছে। এগুলো কত দরকারি বইপত্র, থাক একটু দেখবো। আহ বাবা, আয়ুষ্মানকে দিতে এলাম সচিনের স্কুটিতে। সচিনের স্কুটিটা আশিস চালাচ্ছে আর কি, সচিনের স্কুটিটা নিয়ে এসেছে। দাঁড়া, ব্যাগটা তো নিবি বাবা, ঠান্ডা আছে। আমি কানে কিছু দিতেই ভুলে গেছি। তোদের এত ঠান্ডা লাগছে কেন রে? বলছি রাতে কি বলছো বলো? বাড়ি এসে গেছি, এসে এখন শুরু হবে আমার কাজ। আমি এখানে আলুটা কেটে রেখে দিয়েছি, তো ওটাকে সেদ্ধ বসাবো। আর একটা চাউমিন নিয়ে এসেছি, চাউমিনটা রাতে সেদ্ধ করে রাখবো আয়ুষ্মানের কালকে টিফিনের জন্য। আর আমার কাজ শুরু হওয়ার আগে বসাবো আমার জন্য 1 কাপ চা, আমার জন্য দুধ চা। চাটা খেয়ে একদম ফ্রেশ মুডে কাজ করব। বিছানার চাদর, বিছানার উপর বইপত্র সব আছে, সেগুলো গোছাবো। রাতের ডিনার প্রিপেয়ার করব। এই হচ্ছে কাজ, প্রচুর কাজ। মাথাটা ঠান্ডা করে কাজ করতে হবে, তার জন্য চলো চা খেয়ে আলুটা সেদ্ধ বসাই চট করে। কাজগুলো আজকে সারতেই হবে, যে কাজটা মাথায় নিয়েছি আজকে সেটা আমি সারবো, তারপরেই শান্ত হব।
চা খেতে খেতে মাকে ফোন করি, তারপরে আমার বান্ধবীকে ফোন করি, মানে সোনালীকে ফোন করি, ওই সময় একটু হয়তো কথা বলার সময় পাই। তারপরে তো আবার ডিনার প্রিপেয়ারের জন্য রেডি করতে হয়। তো আলুর দমের রেসিপি আমি শেয়ার করেছি, আজকে আরেকবার করছি। তার কারণ আমাকে কয়েকজন বলেছো যে রান্নার রেসিপিগুলো যেন আমি শর্ট করে দিই। খুব ভালো আইডিয়া দিয়েছো গো, আমি সত্যিই দেবো। আর সত্যি যেগুলো ভালো হয় রান্না আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে নতুন নতুন যারা করছো বা নতুন হয়তো করবে কিছু, যাতে তোমাদের সুবিধা হয়। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু নতুন আলু 3টে সিটি দিয়েছি আমার প্রেশারে, তাতেই খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু ওই মানে গ্যাদগ্যাদে হয়ে যায় না, সেরকম কিছু হয়নি। তারপর অল্প তেল দিয়ে তার মধ্যে নুন হলুদটা তেলেই দেবে, তাহলে না খুব ভালো কালার আসে আলুগুলোতে। তো ওরকমভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছি, ওপরের যে লেয়ারের একটা স্মেল আসে খুব সুন্দর, তখন ওটাকে তুলে নিয়েছি। তারপর আবার ওই পাত্রতেই সামান্য পরিমাণে তেল দিয়েছি, সামান্য মানে আমি যেহেতু কম তেলে রান্না করি তাই তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দেবে। তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, প্রথমে দিলাম হচ্ছে দারচিনি, তারপরে দিলাম তেজপাতা আর 2টো এলাচ একটু ভালো করে থেতো করে দিয়েছি, যাতে এলাচের গন্ধটা খুব ভালোভাবে আসে। কিছুটা কুচনো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের যা দাম তাই একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম আর একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, তো 1.5খানা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর 1/2খানা পেঁয়াজ আমি পেস্ট করে দেবো। এই রান্নাগুলোতে পেঁয়াজ না দিতে পারলেই ভালো হয়, তাও কিছু কিছু ক্ষেত্রে এই নতুন আলুতে না একটু নিরামিষ আলুর দমের থেকে আমিষ আলুর দমটা বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা দেখলে তো যখন একদম পিঙ্ক, গোল্ডেন পিঙ্ক কালারের ভাজা হয়েছে, তার মধ্যে আমি টমেটো, আদা, রসুন আর একটা 1/2খানা পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণ ভালো হয় এইভাবে পেঁয়াজটা বেটে আদা রসুনের সঙ্গে, আর কাঁচা লঙ্কা বেটে দিও, ভীষণ স্বাদ হবে খেতে, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এইভাবে আলুর দমটা করে একবার দেখো, যারা করো না, আমি বলছি সকলে খুশি হবে। তো এই দেখো এখন মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কড়াই আলাদা হচ্ছে। তেল যেহেতু অল্প দিয়ে করি তাই তেল ছাড়ার ব্যাপারটা বুঝতে পারা যায় না, তাই যখন দেখি যে কড়াই থেকে মশলা উঠে উঠে আসছে তখনই বুঝি কষানো রেডি। তারপরে ওই যে মিক্সি ধোয়ার যে বাটি ধোয়া যে জলটা থাকে তার মধ্যে অল্প পরিমাণে দিয়েছিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে জল দিয়ে গুলিয়ে মশলাটা মধ্যে দিয়ে ভালো করে কষিয়েছি। সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম পরিমাণ মতন, তারপরে আলুগুলোকে দিয়ে এখন খুব ভালো করে কষাবো। এই যে হাই ফ্লেমে এখন কষাবো, এইটা দিয়েও কিন্তু খুব ভালো রুটি খাওয়া যায় যদি এর ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া যায়, আর জল না দিলেও চলবে। কিন্তু আমি আজকে একটু গ্রেভি রাখবো, তাই জন্য মটরশুঁটিও দিকে সেদ্ধ করে নিয়েছিলাম, আমার ফ্রিজে রাখা ছিল, আর গ্রেভি রাখবো বলেই দেখলে পাত্রে জল গরম করে নিয়েছি। এখন জলটা না আস্তে আস্তে অ্যাড করবো, যেহেতু নতুন আলু তো ভেঙে যাওয়ারও কিন্তু অনেক সময় চান্স থাকে, তো সেই জন্য জলটা আস্তে আস্তে অ্যাড করবো। আর আমার যতটা গ্রেভির দরকার ততটাই রাখবো, খুব বেশি পাতলাও করবো না আর খুব বেশি ঘনও করে দেবো না। আর স্বাদে যাতে মানে খুব ভালো থাকে সেইভাবেই কিন্তু আমি পুরো টেকনিকটা তোমাদের বললাম। এরপরে লাস্টে আমি শুধুমাত্র দিলাম অল্প গরম মশলা, যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই সামান্য একটু দেবো, আর দেবো হচ্ছে অবশ্যই ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের শীতকালের মটরশুঁটি দিয়ে আলুর দম, নতুন আলুর দম রেডি হয়ে যাবে। তো এই যে জল যত দিচ্ছি তত যেহেতু জলটা টেনে নিচ্ছে, তো সেই জন্য আরও একটু জল দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আর যখন দেখি একদিকে রান্না হয়ে এসছে, মানে ধরো ঢেকে রেখেছি, বন্ধ করে রাখি, রান্না হওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে আবার বন্ধ করে রাখি, বাটির থেকে চেঞ্জ করি না, মানে কড়াই থেকে নামিয়ে নিই না, তাহলে না টেস্টটা কেন জানি না আমার মনে হয় একটু বেশি ভালো আসে। তো যতক্ষণ ওই ঢেকে রাখা থাকে ততক্ষণ আমি কি করি, যে বাসনগুলো বেরিয়েছে বড় বড় সেগুলো ধুয়ে নিই, যতক্ষণ না বেসিন ক্লিয়ার হয় আমার মনের মধ্যে অশান্তি চলতে থাকে। তাই এইভাবে কাজ করলে না নিজে একা হাতে করতে কখনো অসুবিধা হয় না, যদি জলের আর কি রান্নাঘরে সুবিধা থাকে। যখন আমার ছোটো রান্নাঘরে প্রথম করতাম তখন তো আমার এত হাতের কাছে কল থাকতো না, তখন খুব সমস্যা হতো, গামলা করে এঁঠো বাসন নিয়ে আমাকে নিচে গিয়ে বাসন ধুতে হতো। একটা সময় আমিও অনেক কিছু করেছি, হয়তো ততটাও আমার অতটা কষ্ট করবার কথাও ছিল না, বা হয়তো আমি পারতামও না, কিন্তু ওই যে ঈশ্বর যাকে শক্তি দেন, ঈশ্বর যাকে প্রোটেক্ট করেন, সে ঠিক উঠে দাঁড়াতে পারে। পালিয়ে যায়নি, সব কিছু ভেবেছি যে এটা আমার নিয়তিতে ছিল, হয়তো আমাকে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এরকম ভেবেছি বলেই ভালো কিছু হয়তো ভবিষ্যতে পেয়েছি বা আরও হয়তো পাবো। সবসময় পজিটিভ চিন্তা করি আর সবসময় ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড দেখাই আর ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকটা মানুষ যারা আমার উপকারে এসেছে, অপকারে এসেছে, প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই। প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে আমাদের লাইফে ভালো কিছু করবার জন্য, তাই আরও একবার আমি সকলকে, এমনকি ইউনিভার্সকেও ধন্যবাদ জানাই সব কিছুর জন্য। আটাটা মেখেই রেখেছিলাম যাতে আমার সুবিধা হয়, খালি রুটি করবো। আশিসের 3টে, আয়ুষ্মানের 2টো, আয়ুষ্মান 2টো খাবে কিনা কে জানে।
তাও করে রাখি। আয়ুষ্মানের 2টো, আমার একটা, আশিসের 3টে, মানে 3 আর 2 5 রেখে 6টা রুটি করলে আমার রান্নাটা কমপ্লিট। বাংলাদেশ থেকে আমার এক বন্ধু বা বোন যাই বলো, সে আমাকে বলেছো যে পুরো রুটি প্রসেসিংটা দেখাতে, যে কিভাবে হয়। আমি করব করেও ভুলে যাই। আমাদের না মানে রুটি বানানোটা খুব সহজ, জাস্ট জল দিয়ে সিম্পল আটা মাখতে হয়, কোনো ফ্যান্সি ব্যাপার নেই। সিম্পল জল দিয়ে মাখো, মেখে তারপরে একটুখানি রেস্ট দিয়ে গোল লেচি কেটে বেলে সঙ্গে সঙ্গে রুটিটাকে সেঁকে নিতে হয়। একটা পিঠ অল্প সেঁকতে হয়, দ্বিতীয় পিঠটা একটু বেশিক্ষণ সেঁকে নিয়ে যে দিকটা অল্প সেঁকেছিলে সেই দিকটা আঁচে ধরলেই সুন্দর ফুলে ওঠে। তো এই হচ্ছে আমাদের রুটি করার প্রসেস। আমাদের আর খুব বেশি খাটাখাটনিও করতে হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস, আমরা খুব বেশি দিন আটাটা মেখে ফ্রিজে রেখে দিতে পারি না বা গোল করে বেলে স্টোর করে রাখা যায় না। তবে আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে সেদ্ধ আটা রুটি বেলে অনেকদিন স্টোর করে রাখা যায়। তো আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার এই ক্যাসারোলটা, হটপটটা বা ক্যাসারোল যাই বলো, এটা কোন ব্র্যান্ডের। এটা এই দেখো লেখাই আছে মিল্টন, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আজকের কেনা নয়, এটা বোধহয় 2010-এ কেনা। 2010 নয়, 2011 হবে। 10 কি 11, মানে যখন আমি প্রথম রান্না বান্না শুরু করছি, ওই একটাই ঘর ছিল তখন আমার, যেটা আমার বেডরুম ছিল আগে। ওই ঘরের মধ্যে আমি রান্না করতাম স্টোভে। রুটি পারতাম না করতে, খুব শক্ত হয়ে যেত। তো আমাকে মা বলেছিল কাপড় দিয়ে সেকে সেকে রুটি ফার্স্ট, আমার মা আমাকে বলেছিল যে ওইভাবে করলে রুটিটা শক্ত হবে না, চেপে চেপে যেই ফুলবে নামিয়ে দিতে। মাই প্রথম আমাকে শেখালো। আর আমার এক বান্ধবী ছিল কলেজে, রিয়া, ও আমাকে বলেছিল যে কিভাবে বেলতে হয়। আমি বলতাম ওকে যে গোল হয় না। ও বলতো একটা দিকে চাপি আর একটা হাত, আমার মনে আছে এখনো, ও বলেছিল এটা একটা হাত চেপে থাকবি আর একটা হাতে হালকা করে ঘোরাবি, দেখবি হবে। ওইটা আর মা আমাকে বলেছিল যে চেপে চেপে রুটিটা করতে প্রথম। তারপরে বলে একটা ক্যাসারোল কিনে নিলে, তখন আমার বর ক্যাসারোলটা নিয়ে আসে, ওটাতে রুটিটা নরম থাকতো। এত শক্ত পাপড়ের মতো রুটি হতো, আমার বর জলে ভিজিয়ে রুটি খেয়েছে। সে আমি এখন এত ভালো রুটি করতে পারি। তো মানুষের কোনো কিছুই জানো তো পার্মানেন্ট নয়। মানুষের কোনো খুদ বা কিছু না পারাকে নিয়ে অনেকে হাসাহাসি করে, সেটা উচিত নয়। মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি সে সেটা চেষ্টা করে। একমাত্র বয়স পেরিয়ে গেলে, যদি তোমার বয়স পেরিয়ে যায়, তুমি পড়াশোনা করার সময় পড়াশোনা করলে না, সেই সময়টা তোমার আর ফিরবে না। তো ওই জন্য আমার এইটাই মাথায় ছিল তখন যে আমাকে যেভাবে হোক পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা আমি কিছুতেই ছাড়বো না। আমি একটা কথাই সকলকে বলি যে যদি সুযোগ থাকে তাহলে যেন পড়াশোনা অবশ্যই সে করে, কোনো কিছুর জন্য যেন পড়াশোনাকে স্যাক্রিফাইস না করা হয়, কারণ এটাই আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকবে শিক্ষা। তো হয়ে গেছে, আমি ওদিকে দেখলে ক্যাসারলে রুটি রেখে দিলাম, প্লাস বেলনি চাকি যেটা আর কি রুটি বেলার যে বেলুন চাকি, সেটাও কিন্তু ধুয়ে একেবারে রেখে দিয়েছি। আর এই যে আটার যেটুকু গুঁড়ো পড়েছে সঙ্গে সঙ্গে মুছে নিই। এর আগেও যতবার রান্না হচ্ছে ততবারই আমি গ্যাসপত্র মুছে নিই। তাহলে ওই দুপুরবেলা একবারই আমি জাস্ট কিচেন ক্লিন করি, ডিপ ক্লিনিং করি, মানে গ্যাস মুছি। তারপরে আর রাত্রিবেলা জাস্ট ওয়াইপ করে নিলেই আমার কিচেন পুরো চকচকে থাকে, আর পোকামাকড়েরও খুব একটা ঝামেলা হয় না। তো এই দেখো, এখন আয়ুষ্মানের এই যে বইয়ের তাকটা ভীষণ অগোছালো করে ফেলে। ও যেহেতু বইপত্র এখন নিজেই গোছায়, তাই জন্য যতবার ওকে গুছিয়ে দিই, খাতার জায়গায় খাতা, বইয়ের জায়গায় বই বারবার বলি, কিন্তু সেটা করে না, খালি বইয়ের সঙ্গে খাতা মিশিয়ে দেয়। ওই যখন মুড হলো তখন হয়তো জায়গা মতন রাখলো, আবার জেকে সেই করে দেয়। তাই আমি আর কাউকে কিছু না বলে নিজেই ওর জিনিসপত্র প্রপার গুছিয়ে দিই। আর আজকে ওর যেহেতু একটু টায়ার্ড থাকবে, কারণ দুপুরবেলাও মানে আন্টির বাড়ি যাওয়ার আগেও ওকে পড়িয়েছি, খেলাধুলা করে এসেছে, তাই আমি ভাবলাম যে বই যতটা আছে এখানে ততটা আমি ওর পরের দিনের যে রুটিন সেটাও গুছিয়ে রাখি। ও জাস্ট এসে ওর বাকি আন্টির বাড়িতে যে ব্যাগে বইপত্র আছে সেগুলো ও ঢুকিয়ে নেবে, ব্যাস। ওদিকে আমি ভালো করে গুছিয়ে চলে এসেছি। আয়ুষ্মান এসে গেছে, পড়ে এসেও ওর স্কুলের যা যা হোমওয়ার্ক থাকে সেগুলো করছে। অনেকেই বলে আমাকে এত চাপ দিও না, কিচ্ছু করার নেই। পড়াশোনা করতে গেলে স্কুলে টিকে থাকতে হলে ওর নিজের মতন করেই ও পড়ে, এমন নয় যে ওকে কোনো ওভার প্রেশার দেওয়া হয় তোমাকে এত নাম্বার তুলতে হবে বা কিছু। ও নিজের পড়াটা নিজে যতটুকু করার ও ততটুকুই করে, খেলাধুলা করে, সবই। এরকম পড়াশোনা আমরাও করেছি, বিশেষ করে যখন পরীক্ষা হতো আমরাও 12-14 ঘন্টা পড়াশোনা করতাম টানা, তার থেকে বেশিও করেছি। তো এগুলো জাস্ট কষ্ট নয়, এগুলো হচ্ছে সব কিছুই অভ্যেস। জীবনে এর থেকেও প্রচুর কষ্ট আসে এবং সেটাও আমরা খুব সহজে কিন্তু ওভারকাম করে যাই। আর এটা আমার মতামত, অবশ্যই আমি সেই অনুযায়ী বললাম। আর এই যে জুতোটা দেখেছো তো আমার পায়ের থেকে কত বড় হয়েছে, কিন্তু আলাদা করে আমাকে মোজা পরতে হচ্ছে না, আর ভীষণ আরামদায়ক এই জুতোটা খুব আমার, কারণ আমার শীত পড়ার সাথে সাথেই পা মাটিতে রাখলেই কেমন আঙুলগুলো না অবশ অবশ লাগে, তো সেই জন্য আমি মোজা বা জুতো সারাক্ষণ পরে থাকি।
তো দেখো হয়ে গেছে। এখন ডিনার করতে বসার আগে আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেবো, কারণ সারাক্ষণ পায়ে পায়ে চলাফেরা করেছি, যদিও ধুলো অল্পই আছে, বিকেলে তো একবার পরিষ্কার হয়। তাই খেতে বসবার আগে আমি এখানটা পরিষ্কার করে নিই, কারণ আমরা রাত্রিবেলা সিনেমা দেখতে দেখতে মাদুর পেতে এখানে খেতে পছন্দ করি, বিশেষ করে শীতকালটায়। গরমকালেও এখানে এসি চালিয়েই খাই। তো এই যে তিনজনে বসেছি, আলুর দম একদম গরম করে নিলাম আর একবার, আর রুটি। এই ছিল আমাদের ডিনার। সাথে ছিল অল্প পায়েস, সেটা গতদিন করেছিলাম। আশিস আর আয়ুষ্মানের হয়ে যাবে। দেখো আয়ুষ্মানের জন্য কেনা নাইট ড্রেস আমার হয়ে গেছে। আয়ুষ্মান বলছে খোলো, পরবো আমি। আমার বর বললো তুমিও একটা কিনে নাও, এটা রাতে পরে শোয়ার জন্য। আমাকে দাও। দেবো, এখনো পরে পরে শোয়ার মতন অত ঠান্ডা পড়েনি পাপা। তবে এটা ছোটদেরই মাপের, এটা আমার একটু টাইট হচ্ছে, কিন্তু বেশ আরামদায়ক। আর আমি এই কারণেই কিনিনি, কারণ এই ট্রাউজার আমার আছে, কিন্তু ওপরেরটা না পরলেও চলে, কারণ এতটাও আমাদের ঠান্ডা লাগে না। বিশেষ করে কাজকর্ম করবার পর জাস্ট একটা টি শার্ট জাতীয় কিছু পরে নিলেই কিন্তু এনাফ নাইট ড্রেস হিসেবে। তো এটা আয়ুষ্মানেরই, আমি জাস্ট একটু পরে ট্রায়াল নিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আবার আসছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সায়নারা।